হাই স্টুডেন্ট, আজকে আমরা কি করব? তড়িৎ ফ্লাক্স আর গাউসের উপপাদ্য। তড়িৎ ফ্লাক্স প্রথমে পড়ব, তারপরে যাব গাউসের উপপাদ্যতে। তড়িৎ ফ্লাক্স আমরা বলরেখা পড়েছি। বলরেখা যদি কোনো পজিটিভ চার্জ হয়, এই পজিটিভ চার্জ থেকে বলরেখাগুলো কি হয়? বাইরের দিকে বের হয়। কেন বের হয় না? যদি আমরা ওই পজিটিভ চার্জের কাছে কোনো একক আধান রাখি বা টেস্ট চার্জ, সেই টেস্ট চার্জটা কি করবে? যদি এখানে রাখি কিউ জিরোটা এইদিকে মুভ করবে, কোনো সময় এইদিকে মুভ করবে। বুঝে গেছে? তাহলে ওই যে টেস্ট চার্জটা রেখেছি তার যে গতিবেগ, এখানে রাখলে এদিকে যাচ্ছে, এখানে রাখলে এদিকে আসছে, এখানে রাখলে এদিকে আসছে, তার যে ডিরেকশন, তার যে গতিবেগ, সেই গতিবেগ বা তার যে পাথটা, সেই পাথ অনুসারে আমরা বলরেখাগুলো আঁকি বা এই বলরেখাগুলো আমরা পাই। এখন ধরো আমরা এইখানে একটা ক্ষেত্রফল কনসিডার করলাম এবং এই ক্ষেত্রফলটাকে ধরে নিচ্ছি ডিএ ক্ষেত্রফল, স্মল একটা এলিমেন্ট, তার ধরলাম ডিএ ক্ষেত্রফল। তাহলে এই ডিএ ক্ষেত্রফলে কটা ফ্লাক্স যাচ্ছে? এখন দুটো যাচ্ছে। এরপর ক্ষেত্রফল যত বড় হবে তখন কি হবে? ফ্লাক্সের মান বেশি হবে, তার মানে ফ্লাক্সে বলরেখার সংখ্যা বেশি হবে। আবার এই বলরেখার সংখ্যা কতগুলো যাবে সেইটার জন্য আমরা ফ্লাক্স কথাটা নিয়ে এসেছি। তার মানে ফ্লাক্স মানে কি? একক ক্ষেত্রফলে যতগুলি বলরেখা লম্ব হবে অতিক্রম করে তাকে বলবো আমরা তড়িৎ ফ্লাক্স। তাহলে হচ্ছে একক ক্ষেত্রফলে লম্বভাবে যতগুলি তড়িৎ বলরেখা অতিক্রম করে তাকে ফ্লাক্স বলা হয়। একবারে সিম্পল ডেফিনেশন। একক ক্ষেত্রফলের মধ্যে যতগুলি ফ্লাক্স হবে। এরপর দেখো ক্ষেত্রফল যদি আমরা বাড়াই ফ্লাক্সের মান বাড়বে। দেখো এখানে দুটো আছে, যদি বড় করি আরো ঢুকবে বেশি। তার মানে আমরা লিখবো যে ফ্লাক্স এখানে প্রপোর্শনাল টু এ। আবার যদি আমরা বলরেখার সংখ্যাকে বাড়াই, মানে বলরেখার সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে কি হয় না? বলরেখার সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে তড়িৎ যে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র, তার কি হয়? মানটা বৃদ্ধি পায়। তার মানে আমরা তার মান যদি বৃদ্ধি পায়, অর্থাৎ কি বলরেখার সংখ্যা, তড়িৎ ক্ষেত্র যদি বৃদ্ধি পায় বলরেখার সংখ্যাও বৃদ্ধি পাবে। কারণ বলরেখার সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা এখানে বলতে পারবো যে তড়িৎ ফ্লাক্স ফাই প্রপোর্শনাল টু ই। এগুলো হচ্ছে ফাই, মানে সোজাসুজি কাটলে তাকে বলা হচ্ছে ফাই। আর যদি এরকম ভাবে কাটি তখন তার নাম হচ্ছে থিটা। এই দুটোর উপরে ডিপেন্ডেন্ট করছে ই এবং এ। আর এর ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা কি? ম্যাথমেটিক্যাল ফর্মুলা হচ্ছে ফ্লাক্সের ই ডট এ ইকুয়াল টু হচ্ছে ফ্লাক্স ফাই ইকুয়াল টু কি আসছে? ই ডট এ। কারণ কি না, ফাইটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, আর আমরা জানি এরিয়াটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ইলেকট্রিক ফিল্ডও ভেক্টর কোয়ান্টিটি, এই জন্য ডট প্রোডাক্ট। তার মানে এখানে যদি আমরা ডট প্রোডাক্ট রে করি তাহলে কি করব? আমরা cos থিটা টার্মটা আসবে। হ্যাঁ পোকা। এরপর আমরা দেখলাম কি না, তাহলে এখানে কি ডট প্রোডাক্ট cos ফাই ইকুয়াল টু আসবে কি ই এ cos থিটা, যেহেতু ডট প্রোডাক্ট। এখন দেখো এটা হলো ফাই এর ম্যাথমেটিক্যাল ফর্মুলা, তাহলে আমরা ফাই ইকুয়াল টু লিখবো ই এ cos অফ থিটা। এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা। আর যদি বলে ভেক্টর ফর্মুলা তাহলে ফাই ইকুয়াল টু হবে ই ভেক্টর ডট অফ এ ভেক্টর। এখন দেখো এই এরিয়া কি ধরনের হয় বা এরিয়ার দিক কোন দিকে হয় না? এরিয়া হচ্ছে যদি আমরা ওপেন সারফেস ধরি, ওপেন সারফেস মানে ধরি যে আমার বোর্ডটা, এটা হচ্ছে ওপেন সারফেস, এর দিক কি আসবে না? বোর্ডের এদিকে আসবে বা বোর্ডের ভিতর দিকে যেতে পারে। তাহলে ওপেন সারফেসের ক্ষেত্রে দুদিকেই হয়, একটা যদি নেগেটিভ ধরি আর একটা আমরা পজিটিভ ধরবো। তার মানে একটা ফ্লাক্স কি বেরোবে? নেগেটিভ, আর একটা ফ্লাক্স বেরোবে পজিটিভ বা ইনওয়ার্ড আউটওয়ার্ড। দেখো এটা ওপেন সারফেসের ক্ষেত্রে। আর যখন আমরা কোনো ক্লোজ সারফেস ধরবো, ক্লোজ সারফেস যেমন আমি একটা পিকচার আঁকছি, ধরো এটা হচ্ছে আমার ক্লোজ সারফেস, এটা ধরে নাও ক্লোজ সারফেস, এরকম ভাবে এটা আছে ক্লোজ সারফেস। তো ক্লোজ সারফেসের ক্ষেত্রে সবসময় বাইরের দিকে আসবে, এরিয়া ভেক্টরটা কি আসবে? সবসময় বাইরের দিকে আসবে। চারটা আগে দেখে দেখালাম, আর বাকি দুটো কিন্তু যেহেতু আমাদের 2D বোর্ড এই জন্য বাকিগুলো এঁকে দেখানো যাচ্ছে না। মানে এইটার ঠিক অপোজিট এটা আসছে, এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা আসছে, আর এইদিকে যে ফেসটা তার সেটা আসছে না, আর উপর দিকে যে ফেসটা সেটা আসছে না। মানে একটা আসবে এই যে সারফেসের জন্য এই পেনটা, আর বিপরীত দিকে একটা আসবে। বুঝে গেল? তাহলে ওপেন সারফেসের ক্ষেত্রে আমরা দেখি যে সবসময় এরিয়া ভেক্টর কি আসবে? যে সারফেস নিয়েছি তার সঙ্গে সবসময় আসবে কি 90 ডিগ্রি, বা যখন যে কোনো জায়গায়, মানে বোর্ডটার ক্ষেত্রে যদি আমরা এরিয়া ভেক্টর দেখি সবসময় 90 ডিগ্রি আসবে। অনেকগুলো ফ্লাক্স ক্যালকুলেশন আমাদের কাজে লাগবে। আচ্ছা, তাহলে এরিয়া একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এরপর আমরা ফ্লাক্সের মান পেলাম। এরপর দেখো তো এই সূত্রটাকে বা এরিয়াটাকে যদি আমরা স্মল ধরি, মানে ধরো ডিএ ধরলাম, ভেরি স্মল,
তাহলে আচ্ছা এই থিটাটা দেখো অনেকে ভুল করে যে থিটাটা এরকম ভাবে, ধরো এরিয়া দেওয়া আছে এই ডিরেকশনে, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে এই ডিরেকশনে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তোমাদের অঙ্কে অনেক সময় এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকে থিটা, তার মানে এই অ্যাঙ্গেলটা তখন তোমরা অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা করে বসাবে। বোঝা গেছে? তার মানে এখানে ফ্লাক্স ইকুয়াল টু কত আসবে, পাই ইকুয়াল টু আসবে ই এ cos অফ 90 মাইনাস অফ থিটা, ই এ cos 90 মাইনাস থিটা। আচ্ছা এরপর যেটা আসছিলাম ডিএ, যদি স্মল হয় এরিয়াটা, তাহলে স্মল এরিয়া হলে আমাদের ফ্লাক্স ফাই ইকুয়াল টু আসবে কত, ই ভেক্টর ডট ডিএ ভেক্টর। তার মানে হচ্ছে ই ভেক্টর ডি এ কস থিটা হয়ে গেল। তাহলে ই ডি এ কস থিটা এই টার্মটা আসছে ফাই ইকুয়াল টু, আচ্ছা এখানে তাহলে ডি ফাই করে দিন, এটা ডি ফাই ইকুয়াল টু আর ফাই ইকুয়াল টু আসবে ইন্টিগ্রেশন ই ডি এ কস থিটা। তার মানে দেখো কোনো যেখানে যে সারফেস আছে বা এরিয়াটা ধরো আমরা পুরো ভ্যালুটা জানি না, মানে কার্ভ সারফেসের যে এরিয়াগুলো কার্ভ এরিয়া, যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা জেনে যাই কোনো একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রে, এটা ধরো এ এটা বি, তাহলে এরিয়া কি হবে, এ বি হবে। কিন্তু যদি কার্ভ সারফেস হয় তার ক্ষেত্রে আমরা কিন্তু ওই এরিয়াটা জানতে পারবো না, তখন আমাদের কি কি করতে হবে, ডি একটা স্মল এলিমেন্ট নিতে হবে, ডি ভেক্টরের সঙ্গে ডট প্রোডাক্ট করতে হবে, সেখানে cos থিটা আসবে, ইন্টিগ্রেশন করতে হবে, দিয়ে আমরা ফ্লাক্স ফাই পাবো। বুঝে গেল ব্যাপারটা? এই যে ফ্লাক্স ফাই পেলাম, তাহলে এখানে দেখো অনেকটা জটিল প্রসেস আছে। এর মান বার করবো ফার্স্ট, তারপর এরিয়া কস, যদি তার অ্যাঙ্গেলটা যদি আমরা ধরো 0 ডিগ্রি হয় তার ক্ষেত্রে কেবলমাত্র ডট প্রোডাক্ট হয়ে গেল, কারণ cos 0 এর ভ্যালু 1 আর 90 হয়ে গেলে তো ফ্লাক্স 0 আসবে। এই অনেক লং প্রসেসটাকে শর্ট আমাদের যে করেছে তার নাম হচ্ছে গাউস শর্ট প্রসেস। কি বলেছে বলে না, এই যে টোটাল ইন্টিগ্রেশন বা টোটাল ফ্লাক্স, উনি বলছেন এই টোটাল ফ্লাক্স ফাই ইকুয়াল টু হবে কিউ বাই এপসাইলন নট, এটা কিন্তু শূন্য মাধ্যমে। আর যদি তুমি অন্য কোনো মিডিয়ামে ধরি তখন এটা যেমন আমরা ইলেকট্রিক ফিল্ডে পড়ছি এটা এপসাইলন হয়ে যাবে। তাহলে এখানে আমরা শূন্য মাধ্যমে ধরে করছি কিউ বাই এপসাইলন নট বা এপসাইলন 0 বলা হয়। এখন ধরো তার মানে টোটাল ফ্লাক্স ফাই ইকুয়াল টু ডাইরেক্ট আমরা কিউ বাই এপসাইলন নট, এই যে টার্মটা এই টার্মটা আমরা কিন্তু লিখতে পারবো। তাহলে কত হচ্ছে ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এরপর আমরা দেখব যে এই যে ইন্টিগ্রেশনটা আসবে সেই ইন্টিগ্রেশনটা ক্লোজ করতে হবে, ক্লোজ পাথে, অর্থাৎ এই চার্জটা কোনো বদ্ধ তলের ভিতরে থাকতে হবে। আর যে তলটা আমরা কনসিডার করছি তার নাম হচ্ছে কি গাউসিয়ান তল। তাহলে গাউসিয়ান তলের কিছু তো একটা বৈশিষ্ট্য থাকবেই। বা আমরা যদি সিম্পল আমরা প্রশ্ন করি যে গাউসিয়ান বা গাউসের যে উপপাদ্য, এটাকে হচ্ছে গাউসের উপপাদ্য বলা হয়, সেই গাউসের উপপাদ্যটি কি সব জায়গায় আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো না, ভ্যালিড সব জায়গায়, কিন্তু অ্যাপ্লিকেশন বা এর প্রয়োগ আমরা সব জায়গায় কিন্তু করতে পারবো না। তাহলে কোন কোন জায়গায় প্রয়োগ করা যাবে না বা এর কি শর্ত আছে সেই শর্তগুলো যদি আমরা দেখি, তাহলে প্রথমে আমরা গাউসের উপপাদ্যটা লিখি। বা গাউসের উপপাদ্যটা কি আসছে দেখো না, এমনি যদি সিম্পল বলো ফাইয়ের রেসপেক্টে বা কিউ বাই এপসাইলন রেসপেক্টে, তাহলে মোট কোনো তড়িৎ ক্ষেত্রে বা কোনো আধান দ্বারা, কোনো আধান দ্বারা নির্গত তড়িৎ ফ্লাক্স, কোনো আধান দ্বারা নির্গত তড়িৎ ফ্লাক্স মোট আধানের 1/ε0 গুণের সমান হয়। মোট আধানের 1/ε0 গুণের সমান হয়। তাহলে কোনো আধান দ্বারা নির্গত তড়িৎ ফ্লাক্স কি হবে, মোট আধানের 1/ε গুণের সমান হবে, মানে যে q ডিভাইডেড বাই ε0। বা আমরা এরকম ভাবে লিখতে পারি, দেখো তড়িৎ ক্ষেত্রের বদ্ধ পথের সমাকলনের মান q ডিভাইডেড বাই, আচ্ছা তাহলে এখানে মোট আধানের 1/ε0 গুণের সমান হয়। এটাও তুমি বলতে পারো 1/ε গুণের সমান হয়। দেখো এই যে ক্লোজ ইন্টিগ্রেশন ই, তার বদ্ধপথের সমাকলন করতে গেলে তো সারফেস থাকবে কি, তাহলে বদ্ধপথের বা এখানে যদি আমরা লিখি ক্ষেত্রফল সমাকলন, তাহলে আরো বদ্ধপথের ক্ষেত্রফল সমাকলন সারফেস ইন্টিগ্রাল।
ক্ষেত্রফল সমাকলনের মান মোট আধানের 1/ε গুণের সমান হয়, যেরকম ভাবে দিই। এরপর আমরা চলে আসছি গাউসিয়ান তলের বৈশিষ্ট্য, মানে কি এটার বৈশিষ্ট্য হবে। গাউসিয়ান তলের বৈশিষ্ট্য, গাউসিয়ান তলের বৈশিষ্ট্য 1 নম্বরে লিখব তলটি অবশ্যই বদ্ধ তল হবে। তাহলে তলটা কি হতে হবে? 1 নম্বর বদ্ধ তল হতে হবে। 2 নম্বরে লিখব তলটি কোনো আধানকে ছেদ করবে না। কোনো আধানকে কিন্তু ছেদ এখানে করবে না। কোনো আধানকে ছেদ মানে ধরো এরকম আছে, এখানে একটা আধান রেখেছো, সেই আধানটাকে ছেদ করবে না, সেই আধানটা সবসময় ভিতরে থাকতে হবে। আচ্ছা, নাম্বার 3 লিখবো আমরা তলের প্রতিটি বিন্দুতে ই ও এ, মানে ই ভেক্টর ও এ ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত হবে না, মধ্যবর্তী কোণ হতে হবে, মধ্যবর্তী কোণ সমান থাকতে হবে। প্রত্যেকটা বিন্দুতে সমান থাকতে হবে। আর এখানে আরেকটা লিখে দিই যে প্রত্যেকটি বিন্দুতে এবং একসঙ্গে লিখে দিলাম এবং ই এর মান সমান হতে হবে। তোমরা একটা আলাদা করে একটা পয়েন্ট দিতে পারো এখানটাতে, যে পরের পয়েন্টটা তলের প্রতিটি বিন্দুতে ই এর মান সমান হবে। মানে ধরো একটা তল আছে, এই জায়গায় ধরো E1, এই জায়গাতে E2, এই জায়গাতে E3, এরকম কিন্তু কোনো সময় হবে না, সবগুলো ই হতে হবে। তাহলে আমরা এইগুলো অ্যাপ্লিকেশন করতে পারবো, মানে গসের যে উপপাদ্য সেই উপপাদ্যটা আমরা প্রয়োগ করতে পারবো। এগুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। এরপর আমরা গাউস থিওরেম যে অ্যাপ্লিকেশন করব, অ্যাপ্লিকেশন করার পর কি ধরনের ফর্মুলা হবে সেগুলোতে জাস্ট আমরা চলে আসব। প্রথমেই আমরা এরকম একটা কন্ডিশন দেখি, ধরো এখানে চার্জ আছে Q1, এখানে আছে Q2, এখানে আছে Q3। তাহলে এটা যদি টোটাল আমাকে ফ্লাক্স বার করতে বলে, ধরো এটা আচ্ছা আমরা দুটোকে প্লাসে দিচ্ছি, এটা প্লাস এটা প্লাস, এই জায়গায় যদি আমাকে ফ্লাক্স ক্যালকুলেট করতে বলে, মানে কোনো পয়েন্টে, ধরো এই পয়েন্টে, তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে কিন্তু ক্যালকুলেট করতে হবে, ভালো করে দেখুন, এবং সেটা সব জায়গাতে সমভাবে কিন্তু ক্যালকুলেট করতে হবে টোটাল ইলেকট্রিক ফিল্ড। তার মানে এই যে Q3 কি এর উপরে ইলেকট্রিক ফিল্ড দেবে না, Q3 ইলেকট্রিক ফিল্ড দেবে, আবার এই পয়েন্টে তাদের জন্য ইলেকট্রিক ফিল্ড আবার চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা এইখানে Q3 ফিল্ডটাকে ধরে যদি এখানে ক্যালকুলেট করতে যাই, তাহলে phi ইকুয়াল টু আমরা কি করব না Q ডিভাইডেড বাই এখানে শুধু আচ্ছা ইন্টিগ্রেশন E ভেক্টর ডট S ভেক্টর বা EdS cos থিটা, বা এই যেটা ধরেছিলাম এটাকে আমরা ds লিখলাম সাথে ক্লোজ ইন্টিগ্রেশন, মানে E বার করতে হবে এই পয়েন্টে, তারপর ds দিয়ে ইন্টিগ্রেশন cos থিটা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আমরা এটা শর্ট মেথড যেহেতু শিখেছি, শর্ট মেথডের জন্য কি করব, এই আধানটাকে বাইরে বার করে দেবো। তার মানে কি আধানটা এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করছে না, করছে, কিন্তু সেই ইলেকট্রিক ফিল্ডটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখবো কোনো জায়গাতে ওটা কি হবে, ব্যালেন্সিং হয়ে যাবে। মানে কোনো যদি প্রশ্ন পড়ে কোনো জায়গাতে, একটা প্রশ্ন আমি দেখছিলাম, সেখানে দেখলাম যে এটা কি কোনো ইলেকট্রিক ফিল্ড এখানে প্রয়োগ করবে না, ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করবে, বাট যখন এটা ফ্লাক্স ক্যালকুলেট করবো আমরা টোটালি দুটো চার্জের জন্য এই পয়েন্টে, তখন তার আমরা ডাইরেক্ট এখানে ভ্যালু লিখে দেবো কত না phi ইকুয়াল টু Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই এপসাইলন নট। যেহেতু আমরা জানি মোট চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট, তাহলে phi এর ভ্যালু কত আসছে Q1 Q2 ডিভাইডেড বাই এপসাইলন নট। ক্লিয়ার? আচ্ছা, যদি এরকম থাকে ধরো এটা পুরো প্লাস হয়ে গেল, তখন কি হবে না এই জায়গায় প্লাস হয়ে যাবে, এই মাইনাস থাকে তখন এটা মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে, এই জায়গাতে কি আসবে ভ্যালুটা মাইনাস চলে আসবে ভ্যালু। এটা যদি মাইনাস থাকে এখানে ভ্যালুটা কত আসবে, এই ভ্যালুটা চলে আসবে তোমার মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, এরপর যদি আমরা দেখি
ধরো এরকম একটা সারফেস বলেছি। আচ্ছা, প্রথমে আমরা অর্ধগোলকেই করি। এটা হচ্ছে তোমার একটা অর্ধগোলক, ঠিক এই জায়গাটা চার্জটা আমরা রেখেছি, এই চার্জটা ধরো Q1। তাহলে এর মধ্য দিয়ে কত টোটাল ফ্লাক্স বেরোবে সেইটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এইদিকে টোটাল ফ্লাক্স কতটা বেরোবে, টোটাল ফ্লাক্স ওই বরাবর কত বেরোবে। তাহলে দেখো এটা যদি অর্ধগোলক হয়, এটা যদি অর্ধগোলক হয়, তাহলে নিচের দিকে আরেকটা যদি অর্ধগোলক আমরা বসিয়ে দিই, তাহলে টোটাল চার্জটা কি হলো, টোটাল স্কয়ার হয়ে গেল। কারণ আমরা কি জানি ফ্লাক্স বা ইলেকট্রিক লাইন অফ ফোর্স কি হয়, পুরো 3D তে বেরোবে। মানে ধরো এই পেনটা যদি হলে এদিকে বেরোবে, এইদিকে বেরোবে, এইদিকে বেরোবে, নিচের দিকে বেরোবে, উপর দিকে বেরোবে। মানে ফুটবলের ভিতরে যদি একটা চার্জ রাখি, তাহলে প্রত্যেকটা শেপ বরাবর যেমন বেরোবে সেরকম ভাবে ফ্লাক্সটা চারদিকে ছড়িয়ে পড়বে। তাহলে আমরা দেখো টোটাল কি জানি, টোটাল ফ্লাক্স ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। গসের সূত্র অনুসারে কিউ এর ভ্যালু আছে 1, তাহলে Q1 বাই এপসাইলন নট। তাহলে হাফ হাফ ভাগ হচ্ছে, নিচের দিকে হাফ আসছে, উপর দিকে হাফ যাচ্ছে। তার মানে এখানে অ্যানসার কি হয়ে যাবে, ফাই ইকুয়াল টু Q1 ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। একই রকম যদি তোমাকে বলে যে একটা কাঁচের গ্লাস বা কোনো গ্লাস, সেটাতে একটা আধান এই জায়গাটা রাখা আছে, এই গ্লাসের মধ্যে দিয়ে কত ফ্লাক্স রেডিয়েট হবে, এই গ্লাসের মধ্যে দিয়ে কত ফ্লাক্স রেডিয়েট হবে। তখন আমরা নিচ দিক থেকে আরেকটা গ্লাস ধরে বসিয়ে দিলাম, বুঝা গেছে, নিচ দিক থেকে একটা গ্লাস বসিয়ে দিলাম। তাহলে দুটো গ্লাস মিলে কি করছে, টোটাল চার্জটাকে এনক্লোজ করে দিচ্ছে। তাহলে টোটাল চার্জকে এনক্লোজ করলে এখানে এদিকে অর্ধেক ওইদিকে অর্ধেক, তাহলে এখানেও ফাই এর মান আসছে কত, Q ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। মানে Q1 যদি ধরি তাহলে Q1 ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। বুঝা গেল। এরপরে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন আছে যেটা আমাদের কিউবের মধ্যে আসে, সেই কিউবের প্রশ্নগুলো ভালো করে দেখো, ফ্লাক্স যখন আমরা ক্যালকুলেট করব সেইগুলোর ক্ষেত্রে, টোটাল ফ্লাক্সের ক্ষেত্রে। হ্যাঁ, মানে ধরো এটা একটা আছে কিউব, তো প্রথমে আমরা কি করলাম না, প্রথমে এখানে যে টোটাল ফ্লাক্স আছে সেই ফাইটাকে আমরা কি করছি দেখো, ফাইটাকে নয়, যে চার্জ আছে সেই চার্জটাকে এই কিউবের যে কোনো একটা কর্নারে রাখছে। আচ্ছা, মিডিলে রেখে শুরু করি। ধরো মিডিলে মানে ধরো যে আমাদের যে ঘরটা আছে, যে ঘরটাতে আমরা পড়াচ্ছি, এর ঠিক মাঝখানে আছে। তাহলে এই মাঝে যদি চার্জটা থাকে তাহলে চারদিকে কি করবে, রেডিয়েট করবে। কটা ফেস থাকে কিউবের, 6টা ফেস থাকে। তাহলে মোট ফ্লাক্স কত হবে না, মোট ফ্লাক্স হবে দেখো, মোট ফ্লাক্স হচ্ছে কিউ বাই এপসাইলন। ক্লিয়ার, যেহেতু কিউ চার্জ লিখেছি, মানে এর আর তো কোনো রাস্তা নেই, মোট রেখেছি সব ওয়ালের মধ্যে দিয়ে যাবে, মোট চার্জটা পুরো কিউবটার মধ্যে পাবে। এরপর যদি বলে প্রতি তলে, তাহলে ভালো করে দেখো, প্রতি তলে, প্রতি তলে কত যাবে না, প্রতি তলে কিউ ডিভাইডেড বাই 6 এপসাইলন নট। কেন না, 6টা তল আছে দেখো, এখানে চার্জ যদি রাখি, এই একটা ওয়াল, ওই দিকের একটা ওয়াল, এইদিকে 4টা ওয়াল হলো, আর নিচেরটা মেঝেটা, আর উপরে ছাদটা, তাহলে কত আসছে, 6টা তল আসছে। তাহলে 6টা তলের সমভাবেই ডিস্ট্রিবিউটেড হবে, যেহেতু কিউব বলেছে, যেহেতু কিউব বলেছি, তাহলে যদি সমভাবে ডিস্ট্রিবিউটেড হয় তার ক্ষেত্রে কত ভ্যালু আসবে, কিউ ডিভাইডেড বাই, প্রতি তলে কত আসবে, কিউ ডিভাইডেড বাই 6 এপসাইলন নট চলে আসবে। তাহলে দেখো এখানে প্রতি তলে আসবে কি, কিউ ডিভাইডেড বাই 6 এপসাইলন নট। এরপর যদি এটাকে আমরা সরিয়ে এই জায়গাতে রাখি, মানে একটা ফেসে, মানে ধরো এই আমাদের যে ওয়ালটা আছে ওয়ালে রাখলাম, এই ওয়ালটাতে রেখেছি, তাহলে এই ওয়ালটাতে রাখলে টোটাল কিউবে কত যাবে আর প্রতি তলে কত যাবে, মানে একটা তলের উপরে রাখা হয়েছে আধানটা, মানে একটা দেওয়ালে ধরো, সেটা মেঝেও ধরতে পারো তুমি, ছাদও ধরতে পারো, বা দেওয়ালেও ধরতে পারো। তার ক্ষেত্রে কি আসবে দেখো না, এই জায়গায় যদি আমরা কিউটাকে রাখি, তাহলে এই কিউটাকে যদি এনক্লোজ করতে হয়, মানে বদ্ধ করতে হয়, তাহলে এই দিক থেকে আরেকটা কিউ ওর সঙ্গে সাপোর্ট করে দিলাম। বুঝা গেল ব্যাপারটা। তাহলে দুটো কিউতে দেখো ডিভাইডেড হয়েছে টোটাল ফ্লাক্সটা, মানে একটা কিউ অলরেডি ছিল আর একটা কিউব চলে এসেছে। মানে ধরো যদি আমরা এই দিকটা হাতের ওই দিকটাকে বলি একটা কিউব, এইখানে চার্জ চালিয়ে, আর এই হাতটা আর একটা কিউবের ফেস, তাহলে দুটোকে চাপিয়ে দিলাম, চার্জটা কি এনক্লোজ হয়ে গেল। তাহলে দুটোতে যদি ডিভাইডেড করে, তাহলে মোট এখন কত আসবে, মোট আসবে এখন 2 ডিভাইডেড বাই এপসাইলন নট, এই ফেসটাতে, এই কিউবটাতে। আর যদি প্রতি তলা বলি, তারপর ভালো করে দেখো, প্রতি তলা বললে ধরো এই বোর্ডে রেখেছি, এই বোর্ডটা রাখলে এই তলটা কি কোনো ফাঁস যাবে, লম্বভাবে কোনো বলে রাখা ক্রাস করবে, করবে না। তাহলে এই তলটা বাদ গেল। তাহলে এই তলটা যদি বাদ যায়, বাকি কতগুলো তল থাকছে, উপরের একটা তল, নিচের একটা তল, দুটো, ওইদিকের একটা তল, 3টে, এদিকের একটা তল, 4টা, আর ওই দিকের তলটা 5টা। তাহলে 5টাতে ডিভাইডেড হবে, তাহলে একটা তলে কত হবে, 5 দ্বারা ভাগ হবে। তার মানে 5 দ্বারা যদি ভাগ হয় এই 2টাকে, তাহলে 10 হয়ে গেল। তাহলে কত আসছে, 10 চলে এলো।
তাহলে 1 নাম্বার কন্ডিশন যদি মাঝে রাখি তার ক্ষেত্রে দেখলাম, এরপর যদি ফেসে রাখলাম তার ক্ষেত্রে দেখলাম। এরপর আছে তাহলে আগেরটা ছিল কত, কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন ছিল, কিউ ডিভাইডেড বাই এপসাইলন ছিল, আর মোটটা এসেছিল কিউ ডিভাইডেড বাই 6 এসেছিল। ঠিক আছে, প্রতি তলের ক্ষেত্রে এসেছিল 6, এখানে আসছে 10 বাই এপসাইলন নট যখন একটা ফেসে রাখবো। এরপর যদি আমরা কর্নারে রাখি, ধরো এই কর্নারটাতে, তার ক্ষেত্রে কটা হবে না, ভালো করে দেখো, যদি এটাকে সরিয়ে আমরা এই কর্নারে নিয়ে চলে আসি তাহলে কতগুলো আমাদের কিউব দ্বারা ওটাকে কন্ট্রোল করতে হবে না, মোট 8টা কিউব দ্বারা কন্ট্রোল করতে হবে। দেখো মানে পুরো আমরা সারফেসে তাকে এনক্লোজ করতে পারবো। ভালো করে যদি না বুঝতে পারছো ভালো করে ছবি এঁকে একটু দেখে নেবে, বা 4টা তোমাদের ইট তো অবশ্যই পাবে। প্রথমে ইটগুলোকে এরকম ভাবে রাখবে, এইভাবে 4টা ইট পরপর তুমি বসালে নিচে বসিয়ে দিলে, দিয়ে এইখানে একটা যে কোনো পয়েন্ট দিয়ে দিলে বা কিছু একটা রেখে দিলে। তাহলে দেখো এই জায়গায় যদি রেখে দিই 4টা, তার মানে কি হলো, একটা কর্নার হলো না কিউবের। এরপর বাকি 3টা আমরা, মানে একটা কিউব বাকি, আগে ধরো 3টা ছিল না, বা প্রথমে এরকম ভাবতে পারি যে, প্রথমে ধরো এরকম ভাবলাম যে এটা একটা আমার কিউব, এখানে চার্জ রাখলাম। এরপর এটাকে এনক্লোজ করার জন্য আমরা ধরে নিচ্ছি যেটা উপরের দিকে ফেসটা আছে, যেটা নিচে বসেছি সেই ফেসটাতে নেই, উপরের দিকে ফেসটাতে আছে। তাহলে নিচে আবার 4টা 3টে দিলাম, মানে মোট কটা হলো 4টা কিউব। এরপর এটা তো উপরের ফেসটা আছে, মানে উপর দিকটা তো খোলা আছে, তাহলে উপর দিকে আবার 4টা দিলে কি ওটা পুরো ভিতরে ঢুকে যাবে। তাহলে উপর দিকে আর 4টা দিয়ে দিলাম, তাহলে মোট কথা হচ্ছে 8টা। তাহলে মোট 8টা কিউব দ্বারা তাকে আমরা এনক্লোজ করতে পারবো। তাহলে একটা কিউতে কত ফ্লাক্স যাবে, 8 ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আসবে কত, যদি এরকম কন্ডিশনে রাখি তাহলে একটা কিউতে আসছে 8 মোট ফ্লাক্স কিউ ডিভাইডেড বাই 8 এপসাইলন। প্রতি তলে কত আসবে না, ভালো করে দেখো, যদি কর্নারে রাখি, ওই কর্নারে রাখি, কর্নারের ওই দিকের যে তলটা, এই দিকের যে তলটা আর যে ছাদের তলটা, এই 3টে তলে কোনো ফ্লাক্স যাবে না, কারণ এখানে লম্বভাবে ক্রস করছে না। তাহলে 3টে তল বাদ হলো, আর কটা তল পড়ে থাকলো, 3টা। তাহলে 3টা তলে ডিভাইডেড হবে, ইকুয়ালি ডিভাইডেড হবে। যদি কিউব বলছি তাহলে 3 8 কে কত হয়ে গেল, 24 হয়ে গেল। এখানে অ্যানসার কত আসবে, 24 আসবে। বুঝা গেল? এই কিউবের প্রবলেম খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রায় আসেই। তো এগুলো ঘর দিয়ে তুমি যদি ভাবো তাহলে কিন্তু একবারে ইজি হয়ে যাবে। আর এরপর আমরা নেক্সট চলে যাই। ধরো যদি প্রবলেম আসে তোমার কিছু কোন টাইপের, মানে সামথিং এরকম টাইপের আছে, এইখানে চার্জ রেখেছো, এইটা চার্জ রেখেছো, এখানে কোন, আর এটা হচ্ছে একটা কোন, মানে এই সারফেসটার মধ্য দিয়ে কত ফ্লাক্স যাবে, এই সারফেসটা, শুধু ওই সারফেসের মধ্য দিয়ে কত ফ্লাক্স যাবে। মানে যেমন আমরা যেটাকে যে চোঙ বলি, যেটা মানে এই পয়েন্টটা আছে, তারপর এইদিকে 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 এরকম ভাবে কিভাবে নেক্সট। এটা কিন্তু লম্ব বৃত্তাকার চোঙ নয়, এটা বা ইংরেজিতে বলছে কোণ, তো তাহলে এটাকে যে চৌপল বলে, বাংলা চৌপল বলে, এরকম টাইপের বিষয় থেকে। তার মানে এখানে ফ্লাক্সটা কিরকম ভাবে রেডিয়েট হবে, দেখো এইভাবে টোটালি থ্রেডি ফ্লাক্স রেডিয়েট হচ্ছে। এই ভ্যালুটা হচ্ছে কত না, এই ভ্যালুটা ফ্লাক্সের ফাই ইকুয়াল টু ভ্যালু আছে q ডিভাইডেড বাই 2 এপসাইলন নট 1 মাইনাস cos অফ থিটা। এই থিটাটা কি না, সেমি ভার্টেক্স অ্যাঙ্গেল, মানে এখান থেকে যদি মিডল ধরে কাটি তাহলে এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই ছবিটাকে যদি আর একটু পরিষ্কার করি তাহলে আসবে এই যে এখান থেকে এটা হলো এই অ্যাঙ্গেলটা আসবে থিটা। বুঝতে পারছো? এই প্রুফটা আমরা অন্য ভিডিওতে করেছি, তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই প্রুফটা আমরা পরে যাই, এই থিওরিটা মনে রেখে এখান থেকে আমরা, আচ্ছা প্রুফটা আমি যদি সময় থাকে আর কি করে দিচ্ছি এই ভিডিওতে। তাহলে ফাই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন এর ভ্যালুটা আসছে। এখান থেকে কি টাইপের প্রশ্ন আসবে আমরা আগে দেখে নিই। দেখো ধরো বলে দিয়েছি যে একটা সিলিন্ডার, এই সিলিন্ডারটার লেন্থ আছে 2L, এর ঠিক মিডিল পয়েন্টে একটা কিউ চার্জ রেখেছো। তাহলে এই কার্ভ তলের মধ্য দিয়ে, এই কার্ভ সারফেস গুলো আছে, সেই কার্ভ সারফেসের মধ্য দিয়ে কত ফ্লাক্স রেডিয়েট হবে। এইটা ধরো আছে, এইখান থেকে ডিসটেন্স আছে L, এইখান থেকে ডিসটেন্সটা আছে L, তাহলে এইদিকেও যেহেতু মিডিলে রেখেছি তাহলে এটাও ডিসটেন্স হবে L। মানে এই বরাবর কিছু যে ফ্লাক্স যাবে সেই ফ্লাক্স গুলো বাদ দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো একটা প্রশ্ন হচ্ছে বক্রতলে মোট কত ফ্লাক্স নির্গত হবে, বক্রতলে মোট কত ফ্লাক্স নির্গত হবে, মানে এই দুটো তল বাদ দিই। তাহলে দেখো এই তলের একটু আমরা ইকুয়েশন করলাম, তার ফর্মুলা কত ছিল, ফাই ইকুয়াল টু ছিল কিউ বাই এপসাইলন নট 2 এপসাইলন নট 1 মাইনাস cos অফ থিটা, 1 মাইনাস cos অফ থিটা।
এখন থিটাটার ভ্যালু হচ্ছে সেমি ভার্টিক্স, এটাকে যদি আমরা এরকম ভাবে ধরি, এটা রেডিয়াসটা এখান থেকে থিটাটা হবে, তো থিটার ভ্যালু দেওয়া নেই কিন্তু এল এর ভ্যালু দেওয়া আছে, আর রেডিয়াস ধরো আর আছে, রেডিয়াসটা দিয়ে দে। এটার ক্ষেত্রেও সেম, এটা আর এখান থেকে ডিসটেন্সটা হচ্ছে এল। তার মানে যদি এল হয় এই থিটার ভ্যালু কি হবে, থিটা এটা এল ভূমিটা, আর এই অতিভুজটা বার করে নিলেই হবে। অতিভুজটার সূত্র আসছে দেখো রুট অফ আর স্কয়ার প্লাস এল স্কয়ার। তাহলে cos থিটার ভ্যালু কত আসছে, cos থিটা ইকুয়াল টু আসছে l ডিভাইডেড বাই রুট অফ l স্কয়ার প্লাস r স্কয়ার। এটি হচ্ছে cos থিটার ভ্যালু। cos থিটার ভ্যালু কত আসছে, l ডিভাইডেড বাই রুট অফ l স্কয়ার প্লাস r স্কয়ার। তাহলে এই ভ্যালুটা যদি পুট করে দাও আর এই দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে নির্গত হবে, তাহলে মোট কত প্লাস নির্গত হবে, তাহলে ফাই টোটাল ইকুয়াল টু দেখো 2 অফ ফাই, এই ফাইটা দুটো, কারণ এই একটা সারফেস এই একটা সারফেস, দুটো বিয়োগ হয়ে যাবে, পাশে মোটর থেকে বিয়োগ করে দিই, তাহলে মোট আমাদের হয় কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট মাইনাস এটা হচ্ছে কত 2 অফ ফাই, তাহলে হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট মাইনাস 2, এটা ভ্যালুটা বস করে দিচ্ছি, কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট 1 মাইনাস এইচ এল ডিভাইডেড বাই রুট অফ এল স্কয়ার প্লাস আর স্কয়ার। এইটি হলো আনসার, এটি হচ্ছে কিউ টোটাল এখান থেকে বের করে নিতে। আবার যদি এরকম টাইপের কিছু প্রশ্ন থাকে ধরো, বা অনেক ক্ষেত্রে দুটো লেন্থ কিন্তু সেপারেশন করতে পারে, তখন কি করব, L1 L2 L1 এই দুটো আলাদা যদি থাকে তাহলে এর একটা φ1 আর φ2 ভ্যালু বার করব, তারপর তাকে বিয়োগ করে দেব মোটের সঙ্গে, তাহলে অ্যানসার চলে আসবে। এরপর যদি আমরা আর একটা টাইপের প্রবলেম দেখি, ধরো এইভাবে একটা আছে যার রেডিয়াসটা বলে দিয়েছে আমাদেরকে, আর বলে দিয়েছে রেডিয়াস, যে এইভাবে গেছে, আচ্ছা এখানে এসে আচ্ছা এটাকে সোজাই করি, তারপর এইরকম হয়ে গেছে, এরকম যে চার্জটাকে রেখেছে ঠিক এখান থেকে এইচ হাইটে এখানে চার্জটা রেখেছে, দিয়ে বলছে টোটাল এই কার সারফেসের মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাবে বা বদ্ধতলের মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাবে, মানে এটা ধরো ওপেন রেখেছে, এই দিকটা বাদ দিতে বলেছে। তাহলে এখানে ফর্মুলা দেখো, এই জায়গাটা অ্যাঙ্গেলটা থিটা হলে আমরা এটা বাদ দিয়ে দেবো, তাহলে এখানে কত আসবে ফ্লাক্স, ফাই যদি 1 ধরি এই তলটাতে বা ফাই থাকি প্লাস সমান আসবে কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই রুট অফ আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার হয়ে গেল। দেখো তাহলে ফাই টোটাল কত আসবে না, ফাই টোটাল ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট মাইনাস কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই রুট অফ আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। এটা হচ্ছে ক্লিয়ার, বুঝা গেল। এরপর যে আগে যে প্রুফটা করলাম সেই প্রুফটা আমি জাস্ট একটু করে দিচ্ছি, দেখো না একবার সিম্পল প্রুফ ধরে নিচ্ছি, এরকম একটা বড় করে করছি কারণ সুবিধা হবে আমাদের। তাহলে এরকম একটা ধরে নিলাম আর এখান থেকে ডিসটেন্স ধরে নিলাম সামথিং, এখান থেকে ডিসটেন্সটা ধরে নিচ্ছি এইচ এ ধরে নিচ্ছি, এটা হচ্ছে ক্যাপিটাল আর ধরে নিচ্ছি রেডিয়াসটা। এরপর কি করলাম, এখান থেকে x দূরত্বে বা r দূরত্বে dr একটা স্মল থিকনেস কনসিডার করলাম, এটা একটা দেখো রিংয়ের মতো আসছে, থিকনেসটা হচ্ছে dr আর এখান থেকে স্মল ডিসটেন্স হচ্ছে r, মানে ওই কেন্দ্র থেকে r দূরত্বে একটা এরকম একটা এলিমেন্ট নিলাম। তাহলে এইখান থেকে যদি এটা চার্জ তো কিউ ডট 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 এখানে গেলাম, এই দূরত্বটা একটু বাড়বে দেখো, এটা x ধরে নিলাম, আর এটা একটু ঠিক করে নিই, অ্যাঙ্গেলটা আমাদের দরকার এই জন্য, হ্যাঁ ওকে। আর এই অ্যাঙ্গেলটা ধরো করেছি, ধরে নিচ্ছি আমরা থিটা অ্যাঙ্গেল করেছি, তাহলে এটাকে আর একটু সোজা করে দিই, ওকে এটা এইচ। এখন ভালো করে দেখো, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এদিকে বেরিয়ে যাবে, ইলেকট্রিক ফিল্ড সোজা বরাবর বেরিয়ে যাবে, সেই ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা ধরে এটাকে ডি ধরে নিলাম, আর এইখানে যে এরিয়াটা এই এরিয়া ভেক্টরটা সবসময় দিকে আসবে কারণ ইনক্লাইনের সাহায্যে এটাকে কি ধরলাম ডি এ ধরলাম, তাহলে অ্যাঙ্গেলটা কত আসবে থিটা আসবে, এডিবি থিটা হবে ওটাও থিটা আসবে, বুঝা গেল। তাহলে দেখো এদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে ডি ফাই ইকুয়াল টু কত হবে, ডি ফাই ইকুয়াল টু আসবে ই ডি এ cos থিটা, ই ডি এ cos থিটা। এরপর আমরা এই ভ্যালুগুলো পুট করে দেব, বা এটাকে যদি আমরা টোটাল এখানে যে ইলেকট্রিক ফিল্ড হবে সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দেখো, চার্জ তো কিউ রেখেছি, তার মানে একটা পয়েন্ট চার্জের জন্য, তাহলে পয়েন্ট চার্জের জন্য আমরা ডি নাও দিতে পারি, খালি ই লিখতে পারি, আর যদি কোনো চার্জগুলো ডিস্ট্রিবিউশন থাকে তখন ডি লিখতে হবে।
এরপর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে ডি ফাই ভ্যালুটা পুট করছি, দেখো কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ডিসটেন্সের স্কয়ার, দেখো এক্স লিখেছি এক্স স্কয়ার, আর ডি এ দেখো এরিয়াটা কত আসবে, দেখো থিকনেস ডি আর ধরেছি, তাহলে 2 পাই আর মানে এখানে ডি আর হলে কি হলো টোটাল লেন্থ ইনটু, আচ্ছা 2 পাই আর ইনটু ডি আর যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে হয়ে গেল টোটাল এরিয়াটা ডি এটা, তাহলে এইটি হয়ে গেল আমাদের ডি এর ভ্যালু, ডি এর সমান হচ্ছে 2 পাই আর ইনটু ডি আর, তাহলে এখানে লিখলাম 2 পাই আর ডি আর cos থিটা তো অলরেডি, আচ্ছা cos থিটা ভ্যালু পুট করে দাও, cos থিটা ভ্যালু দেখো এখান থেকে পেয়ে যাব আমরা, এটা থিটা, তাহলে এটা আসবে আমাদের ভূমি, এটা অতিভুজ, তাহলে অতিভুজের দৈর্ঘ্য x আসবে রুট অফ h স্কয়ার প্লাস r স্কয়ার, এটা যেহেতু r ছোট আরটা, তাহলে cos থিটার ভ্যালু আসছে h ডিভাইডেড বাই রুট অফ r স্কয়ার প্লাস h স্কয়ার, হয়ে গেল। r স্কয়ার প্লাস h স্কয়ার cos থিটার ভ্যালু আসছে। এরপর আমরা d phi ইকুয়াল টু q, আছে 2 পাই কেটে দিলাম, এখানে 2 থাকলো, তাহলে 2 এপসাইলন নট, আর h যেহেতু কনস্ট্যান্ট, দেখো এই ডিসটেন্সটা কনস্ট্যান্ট, h টা বাইরে বেরিয়ে গেল, r টা ভেরিয়েবল, r dr ডিভাইডেড বাই এখানে থাকছে আচ্ছা x স্কয়ার, দেখো x স্কয়ার এর ভ্যালু তো এটা হচ্ছে x এর ভ্যালু, x স্কয়ার করে দিলে কত হবে, এটা আসবে, আর এটা রুট আছে মানে হোল টু দি পাওয়ার 3 এর 2 চলে আসবে, r স্কয়ার প্লাস h স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 চলে আসবে। ওকে, তার মানে আমরা যদি ইন্টিগ্রেশন করি এখানে ফাই ইকুয়াল টু আসবে কিউ এইচ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, এইটার ইন্টিগ্রেশন আসবে খালি r dr ডিভাইডেড বাই r স্কয়ার প্লাস h স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করার জন্য q ডিভাইডেড বাই h 2 এপসাইলন নট ইন্টিগ্রেশন, ওটাকে ভেরিয়েবলে কনভার্ট করে দিই, r স্কয়ার প্লাস h স্কয়ার সমান t ধরে নিই, তাহলে হচ্ছে t স্কয়ার ধরে নিই, তাহলে t টা উঠে যাবে, তাহলে হচ্ছে 2r dr সমান হচ্ছে 2t dt, কারণ কি h টা কনস্ট্যান্ট, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কত 0, তাহলে 2 2 ক্যান্সেল, তার মানে r dr সমান হচ্ছে t dt, আর তাহলে এটা হয়ে গেল t dt হয়ে গেল, আর এখানে পড়ে থাকছে দেখো t স্কয়ার মানে t কিউব পড়ে থাকছে, নিচে টোটাল 3 আছে, তাহলে এটা একটা লিমিটের পড়ে দেখো, লিমিট r এর ভ্যালু কত হবে না, এই r এর ভ্যালু এখানে 0 ছিল, যখন এখানে গেল তখন বড় r হয়ে গেল, আচ্ছা এরপর এখানে t এর লিমিট কত হবে, এখান থেকে দেখো r এর ভ্যালু যখন 0, r এর ভ্যালু যখন 0 তখন হচ্ছে t এর ভ্যালু h, আর যখন হচ্ছে তোমার ক্যাপিটাল r তখন হচ্ছে তোমার ক্যাপিটাল r স্কয়ার প্লাস h স্কয়ার তার রুট, মানে ক্যাপিটাল r স্কয়ার প্লাস h স্কয়ার তার রুট হলো। এরপর তাহলে আসছে কিউ এইচ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট 1 বাই টি স্কয়ার, আচ্ছা dt, ওকে, এটা হচ্ছে কত h, আর রুট অফ হচ্ছে r স্কয়ার প্লাস h স্কয়ার, এরপর ইন্টিগ্রেশন করো q ডিভাইডেড বাই 2 এপসাইলন নট h, দেখো t স্কয়ার ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই t, তাহলে মাইনাস 1 বাই t হয়ে গেল, লিমিট কত আসছে এখানে h, এখানে রুট অফ r স্কয়ার প্লাস h, r স্কয়ার প্লাস h, এরপর লিমিট বসাও, তো লিমিট বসালে কিউ এইচ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, প্রথমে আপার লিমিট, তা আপার লিমিটটা মাইনাস দিয়ে মাইনাস লোয়ার লিমিট, মানে মাইনাস লোয়ার লিমিট হলে প্লাস হয়ে গেল, তাহলে 1 বাই h মাইনাস 1 বাই রুট অফ r স্কয়ার প্লাস h স্কয়ার। এরপর এক কাজ করো, এই h টাকে ভিতরে গুণ করে দাও, তাহলে h টা কেটে 1 হয়ে গেল, আর এখানে h বসে গেল, তার মানে এখানে আসছে q বাই 2 এপসাইলন নট 1 মাইনাস h ডিভাইডেড বাই রুট অফ h স্কয়ার প্লাস r স্কয়ার, তাহলে h স্কয়ার প্লাস r স্কয়ার, হ্যাঁ দেখো এই ভ্যালুটা, আচ্ছা আর থিটা অন্যটা ধরে নিচ্ছি, এটাকে আলফা ধরে নাও, সেমি ভার্টেক্স অ্যাঙ্গেলটা, তার মানে এইটা তো h, আর এই অতিভুজের দৈর্ঘ্য কত আসবে, এই অতিভুজের দৈর্ঘ্য রুট অফ ক্যাপিটাল r স্কয়ার প্লাস h স্কয়ার, তার মানে ওটাই cos থিটা চলে আসছে, তার মানে ফাই ইকুয়াল টু আসছে দেখো q ডিভাইডেড বাই 2 এপসাইলন নট 1 মাইনাস cos অফ থিটা, প্রুফ হয়ে গেল। এটি জাস্ট তোমাদের প্রুফ পড়বে না, কিন্তু মনে রাখতে হবে, মনে রাখলে ওখান থেকে ইজি ক্যালকুলেট করতে পারবে। তাহলে আমরা দেখো গাউসিয়ান বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখলাম, গাউসিয়ান এবং তার বিভিন্ন ফর্মগুলো দেখলাম, কিভাবে আমরা অ্যাপ্লাই করব গাউসের উপপাদ্যগুলো,
বা এরকম টাইপের যদি কিছু প্রশ্ন আসে সেখান থেকে আমরা অ্যান্সার দিতে পারবো। আচ্ছা, গাউস তাহলে ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স পড়লো। এরপর যদি আমরা ফ্লাক্সের, তড়িৎ ফ্লাক্সের একক দেখি আর মাত্রা দেখি, কারণ তড়িৎ ফ্লাক্সের একক মাত্রা খুব ভালো মানে বেশি জায়গাতে পড়ে। তাহলে তড়িৎ ফ্লাক্সের একক কি হবে দেখো, ফাই ইকুয়াল টু কি, ই ভেক্টর ডট এ ভেক্টর। তার মানে ই মানে কি, ই মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র একক যদি অন্যভাবে করি তাও আসবে। তাহলে ফাই ইকুয়াল টু ই ভেক্টর ডট এ ভেক্টর। তো ডট প্রোডাক্টে তো ইউনিট কোনো চেঞ্জ হয় না। তাহলে তড়িৎ ক্ষেত্রে ভোল্ট পার মিটার হয়, আর এটা হচ্ছে মিটার স্কয়ার। তার মানে কত আসছে, আচ্ছা তোমরা এখনো ভোল্ট পার মিটারে যাওনি, তড়িৎ ক্ষেত্র বিভব পড়ানি আছে, তাহলে অন্য একটাতে পরে পরে পড়বে। তাহলে ভোল্ট মিটার আসছে, দেখো একটা মিটার কেটে ভোল্ট মিটার আসছে ফাই একক। বা যদি অন্য একক যাও, দেখো তড়িৎ ক্ষেত্রের একক এখান থেকে বার করো, কিউ ইকুয়াল ফাই কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু আর স্কয়ার ছিল। তার মানে কিউ মানে কুলম্ব, এপসাইলন নট, আর এখানে আর স্কয়ার মানে মিটার স্কয়ার। আর এপসাইলন নটের একক কি ছিল, এখান থেকে বার করতে হবে, এফ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4 পাই কিউ1 কিউ2 এপসাইলন নট ইনটু আর স্কয়ার। তাহলে এপসাইলন নট ইকুয়াল টু হচ্ছে এফ আর স্কয়ার ডিভাইডেড বাই কিউ1 কিউ2, মানে নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2, নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। আর একটা আরডি মিটার এখানে ছিল। তার মানে দেখো এখানে আসছে, সি যদি উপরে যাই তাহলে নিউটন টু দি পাওয়ার -1 এর রেসপেক্টে যদি করি, নিউটন টু দি পাওয়ার -1 হলো মিটার টু দি পাওয়ার -4, এই দুটো মিটার আছে, আর সি টু দি পাওয়ার এটা প্লাস দিলে কিউ, এটা ডিভাইডেড বাই ইনটু মিটার স্কয়ার। আর যদি আমরা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে দেখি তখন ভোল্ট পার মিটার ইনটু মিটার স্কয়ার, মানে ভোল্ট ইনটু মিটার আসবে। এটা হচ্ছে ফাইয়ের একক। ফাইয়ের একক কি, ভোল্ট ইনটু মিটার। আচ্ছা এটা বস করে দেবো। তাহলে ফাই ইকুয়াল টু কত আসবে, ফাই ইকুয়াল টু আসবে নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -4 সি কিউব, এ মানে হচ্ছে মিটার স্কয়ার, তার মানে আসবে নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2 সি টু দি পাওয়ার কিউব। এটা আসবে ফাইয়ের ডাইমেনশন। আর এর এককটা হলো, আর ডাইমেনশন যদি করি নিউটনের ডাইমেনশন বসাতে হবে, মিটারের ডাইমেনশন বসাতে হবে, কুলম্বের ডাইমেনশন বসাতে হবে। হয়ে গেল, মানে মাত্রাগুলো যদি আসে তাহলে মাত্রাগুলো আমরা ওখান থেকে করতে পারি। যে কোনো একটা সমীকরণ, সেই সমীকরণ থেকে আমরা মাত্রাগুলো কিন্তু ক্যালকুলেট করতে পারি। যদি এখান থেকে ধরো আমি করে দিই, দেখো নিউটন মানে এম এল ডি টু দি পাওয়ার -2, তার আবার মাথায় আছে -1, মিটার মানে এল তার মাথায় -2, আর সি মানে হচ্ছে কুলম্ব, তাহলে কিউ সমান আইটি করতে হবে, আই এটা হচ্ছে টি ক্যাপিটাল টি, তার মাথায় হচ্ছে 3। তাহলে এখানে দেখো আসছে m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার +2 হয়ে গেল, কারণ এটা মাইনাস ছিল তাহলে +2 হয়ে গেল। l এর জায়গাতে কত হচ্ছে -2, i এর জায়গাতে 3, t এর জায়গাতে 3। তাহলে t এর যেটা আছে t5 চলে আসছে, m টু দি পাওয়ার -1, l আছে -3, দেখো এটা 1 আর এখানে, আর t আসছে 5, t টু দি পাওয়ার 5, i টু দি পাওয়ার 3। এটি হচ্ছে টোটাল ফ্লাক্স ইকুয়াল টু 5 ই ডিভাইডেড বাই, মিটারটাকে করেছিলাম তো কোনখানে যেন, এখানে এর জায়গাতে এটা বসিয়েছি এটা, আর ইনটু মিটার স্কয়ার ইনটু মিটার স্কয়ার। ওকে ঠিক আছে, ওখান থেকে এই ভ্যালুটা আসছে, হয়ে গেল। ব্যাস এই পর্যন্তই। আর ভিডিও শেষে অবশ্যই বলে রাখি, লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে নেবে, যাতে এনি ভিডিও আপলোড করলে তোমরা পেয়ে যাও। থ্যাংকস।